স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। পদ্মা সেতুর কাজের সমাপ্তি টানতে মাওয়া প্রান্তে সুধী সমাবেশ আয়োজন, যোগ দেবেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়, টানা চতুর্থবার বিজয়ী বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। পদ্মা সেতুর সব কাজ সম্পন্ন হওয়ায় প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি টানতে বিকেলে মাওয়ায় সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2001 সালের 4 জুলাই মাওয়ায় পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এরপর 2022 সালের 25 জুন এই স্থানে পদ্মা সেতুর শুভ উদ্বোধন করা হয়। আর সেখানেই প্রকল্পের সফল সমাপ্তি ঘোষণা করবেন শেখ হাসিনা। সুধী সমাবেশ শেষে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন বঙ্গবন্ধু কন্যা। সেখানে পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি। টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রি যাপন করবেন প্রধানমন্ত্রী। দর্শক, সমাবেশ স্থলে আছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান, চলে যাচ্ছি তার কাছে। মিজান, প্রধানমন্ত্রী কখন নাগাদ পৌঁছতে পারেন আর কর্মসূচির বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গণমাধ্যমের কাছে যেই সূচি দেওয়া হয়েছে সেই সূচি অনুযায়ী বিকাল 3টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে অর্থাৎ ঢাকা থেকে রওনা হয়ে এই মাওয়া প্রান্তে আসবেন এবং 4টা নাগাদ তিনি এই অনুষ্ঠান স্থলে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে এবং 4:01 অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এখানে সেতু বিভাগের সচিব একটা সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বক্তব্য রাখার পরে পদ্মা সেতু নিয়ে নির্মিত যে প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছে সেটি এখানে দেখানো হবে মানুষকে। আপনি জানেন যে পদ্মা সেতুর শুরু থেকে শেষ পর্যন্ত নানা নাটকীয়তা এটা শেষ হয়েছে। একসময় সরকারের দৃঢ় অবস্থান ছিল যে নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা, সেটি সুচারুরূপে সম্পন্ন হয়েছে। যা 2 বছর আগে উদ্বোধন করার পর এখন এই সেতু দিয়ে দক্ষিণের 21টি জেলার মানুষ চলাচলও শুরু করেছে, অর্থাৎ অর্থনীতিতে এর একটা ইতিবাচক প্রভাবও পড়েছে। তো সেরকম একটি প্রামাণ্যচিত্রই দেখানো হবে আজকের এই অনুষ্ঠানে এবং প্রামাণ্যচিত্র দেখানোর পরে সেতু এই যে প্রকল্প পরিচালক আছেন তিনি এখানকার সমাপনী উপস্থাপনটা করবেন এবং তারপরেই অনুষ্ঠানের সভাপতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য রাখবেন এবং বক্তব্য শেষে প্রধানমন্ত্রী মঞ্চে উঠবেন। তবে আমরা অন্যান্য সুধী সমাবেশে যে অবস্থাটা দেখতে পাই যে বড় পরিসরে আয়োজন থাকে, তবে এখানের এই আয়োজনটি খুব অত বড় পরিসরে নেই এবং বক্তব্যগুলোও এবং আনুষ্ঠানিকতাও ছোট পরিসরে হবে এবং ধারণা করা হচ্ছে যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেটাও খুব সংক্ষিপ্ত হবে এবং সংক্ষিপ্ত হওয়ার পরে প্রধানমন্ত্রী এখান থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। আপনি জানেন যে প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া এবং সেখানে তিনি বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা জানানোর পর তিনি রাত্রি যাপন করবেন এবং আগামীকাল অর্থাৎ শনিবার বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি এবং উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে সেখান থেকে কাল সন্ধ্যা নাগাদ ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং কালকেই তিনি ঢাকায় পৌঁছাবেন। এরকম একটি সূচি আমরা গণমাধ্যমের যারা সংবাদ মাধ্যমের কর্মী আছি তারা আমরা পেয়েছি। আমি দেখতেই পাচ্ছি যে অনুষ্ঠানের একদম প্রধানমন্ত্রী আসা উপলক্ষে সবাই খুব তৎপর। আপনি জানেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ সবাই এখানে কাজ করছেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর এই সমাপনী অনুষ্ঠানকে সফল করতে। অন্যান্য সময় আমরা যেমন দেখে থাকি মানুষের তোড়জোড় থাকে সুধী সমাবেশে, এখানে মানুষজন আগে থেকে এসে অপেক্ষা করেছেন, তারা এখন আসনে বসেছেন এবং কিছুক্ষণ পর অর্থাৎ প্রধানমন্ত্রী যখন এই অনুষ্ঠানস্থলে চলে আসবেন তখন আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠান শুরু হবে। তো আমরা অপেক্ষা করি, দেখি কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী আসবেন, তখন আপনাদেরকে আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের মাওয়া থেকে সর্বশেষ তথ্য। মিজান, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে ছিলেন মিজানুর রহমান, জানাচ্ছিলেন মাওয়া প্রান্তে পদ্মা সেতুর যে সমাপ্তি ঘোষণা সেই বিষয়ের আয়োজন সম্পর্কে।
পেঁয়াজের ঝাঁজে অস্থির বাজার, কেজি প্রতি 110 টাকায় বিক্রি হচ্ছে এই পেঁয়াজ। চালের দাম স্থিতিশীল থাকলেও মাছের দাম ঊর্ধ্বমুখী। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্ন ও মধ্যবিত্তরা। আষাঢ়ের কালো মেঘে ঢাকা আকাশ, সেই কালো রং যেন ভর করেছে রাজধানীর কারওয়ান বাজারে আসা ক্রেতাদের মাঝে। পায়ে পায়ে কাদা পানির দুর্ভোগ নিয়ে একটু কম খরচে বাজার করার আশায় এখানে এলেও মেলে না ফর্দের তালিকা অনুযায়ী কেনাকাটা করা। সাধারণ মানুষের কয়েক সময়ের বাইরে যে ইনকাম সেই ইনকামে দিয়ে আপনার এই বর্তমানে চলা খুব কষ্ট। বন্যার পানির মতোই বাজারে হুহু করে বেড়েই চলছে পেঁয়াজের দাম। কেজি প্রতি 110 টাকায় বিক্রি হচ্ছে এটি। আদা রসুনের দামও বেশ চড়া। পেঁয়াজটা আর কি আপনার গত সপ্তাহ 90 টাকা 95 টাকা ছিল, এই সপ্তাহ আর কি 110 টাকা করে। গত সপ্তাহ থেকে এখন দাম বাড়ছে আর কি, বৃষ্টি বাদলের জন্য মাল আসতে পারে নাই। আদা ছিল 280 টাকা, এখন 300 টাকা হয়েছে আর কি। সবজির বাজার কিছুটা স্থিতিশীল। পটল, ঢেঁড়স 30 থেকে 40 টাকায় যেমন মিলছে, আবার কিছু সবজির দাম 80 থেকে 90-তে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের কেজি মিলছে মানভেদে 200 থেকে 220-এ। বেগুন আর শসা আর কাঁচামরিচ আর টমেটো, এই চারটা জিনিসের দাম বেশি, নাহলে কিছু কিছু জিনিস দাম কম আছে। কম টম যদি হয়তো হলে আমাদের জন্য আর কি একটু সুবিধা হতো। আমরা তো দিন আইনা দিন খাই। চালের দাম এখনো বাড়েনি। সরু কিংবা মোটা চাল বিক্রি হচ্ছে আগের দামেই। দাম কম আছে চাউলের দাম, যে হারে বাড়ছিল ওই হারে কমে নেই। 2 টাকা কমছে, 3 টাকা কমছে। সিদ্ধ চাইলে কমছে 3 টাকা, নাদির চাইলে কমছে 2 টাকা, এইভাবে কমছে। বর্ষায় যারা একটু মাছ ভাজা খাওয়ার চিন্তা করেন তাদের জন্য রয়েছে দুঃসংবাদ। প্রায় প্রতিটি প্রজাতির মাছের দামই 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। সপ্তাহ যেটা ফাঙ্গাস বেশি 170-80, এই চালা 200-210, চালাবে যেটা বেশি সপ্তাহ মনে করেন 180-200, সপ্তাহ 220-30, সব কিছু দাম এই মালের দাম বেশি। 650 টাকা করে কেজি কিনতাম ট্যাংরা মাছ, আজকে কিনলাম 800 টাকা কেজি। মানে সবকিছু বেড়ে গেছে আর কি। বাজারে স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় বিএসএফের গুলিতে রাজু মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ভোরে নগরভিটা সীমান্তে পিলারের কাছে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গি থানা পুলিশ। নিহত রাজু মিয়ার বাড়ি বালিয়াডাঙ্গি উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের গড়িয়ালি গ্রামে। ভারত থেকে অবৈধভাবে গরু আনতে অনুপ্রবেশ করলে বিএসএফ সদস্যরা রাজুকে লক্ষ্য করে গুলি চালিয়ে থাকতে পারে বলে ধারণা বিজিবির। মরদেহ বর্তমানে বিএসএফের কাছে রয়েছে। দিনাজপুরের সদর উপজেলায় ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত, অন্তত 27 জন আহত হয়েছেন। ঘটনাস্থলেই 2 জন ও হাসপাতালে নেয়ার পর আরও 4 জনের মৃত্যু হয়। ভোর 6:30টার দিকে ঢাকা দিনাজপুর মহাসড়কের 5 বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের উদ্ধার করে দিনাজপুরে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। পানিবন্দী রয়েছেন লক্ষাধিক মানুষ। সিলেটে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কিছুটা কমলেও সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এতে চরম দুর্ভোগে রয়েছেন নদী তীরবর্তী নিম্নাঞ্চলের 41টি ইউনিয়নের 2 শতাধিক গ্রামের মানুষ। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে নওগাঁর আত্রাই, ছোট যমুনা ও ফকিরনী নদীর পানিও বাড়ছে। যমুনা নদীর ভাঙনে আমার বাড়ি ঘর দিয়ে সব চলে যাইতেছে। আমি কই থাকবো, আমার থাকার জায়গা নাই। আমাদের যে অবস্থা তাতে ইমার্জেন্সি ভিত্তিতে কিছু বস্তা মারলে পরে আমরা এখানে থাকতে পারবো, রাস্তার থাকলেও আমরাও থাকতে পারবো, তাছাড়া কোনো পথ দেখতেছি। উপরে চুলা ত্রাণ দিয়া খারাম পানির মাঝে তাকরাম, কোনো কিছু জোর নাই, পাইলাম না বিচু হতো তাই আমার পানির মাঝে। আমরা পালং হইরা ইট পিছাই আমরা উপরে তুলে দিয়েছি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বুথ ফেরত জরিপকে সত্য করে যুক্তরাজ্যে ক্ষমতায় বসতে যাচ্ছে লেবার পার্টি। 14 বছর পর যুক্তরাজ্যের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল দলটি। 411টি আসন পেয়ে যুক্তরাজ্যের আগামী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিয়ার স্টারমার। বিপরীতে কনজারভেটিভ পার্টি পেয়েছে 119টি আসন। এছাড়া লিবারেল ডেমোক্রেট 69 ও স্কটিশ ন্যাশনাল 8টি আসনে জয়ী হয়েছে। নির্বাচনের ফলাফল মেনে নিয়ে বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এবারের
নির্বাচনে ছোট বড় মিলিয়ে অন্তত ৯৮টি রাজনৈতিক দল অংশ নেয়। রেকর্ড ভেঙে এবার ৪,৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে গত মে মাসে প্রধানমন্ত্রী ঋষি সুনাক আগাম নির্বাচনের ঘোষণা দিলে বৃহস্পতিবার যুক্তরাজ্য পার্লামেন্টের ৬৫০টি আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে বিজয়ী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। এছাড়াও জয়ী হন রুশনার আলী। দেশটিতে এবারের নির্বাচনের রেকর্ড সংখ্যক ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রধান কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার পাশাপাশি কেউ আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশ নেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি নাতনি টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যে নিজের রাজ বজায় রেখেছেন তিনি। টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হলেন টিউলিপ। লেবার পার্টির প্রার্থী ছিলেন তিনি। হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থীর চেয়ে টিউলিপ সিদ্দিক প্রায় দ্বিগুণ ভোটে বিজয়ী হন। মেয়ের জয়ে দারুণ উচ্ছ্বসিত মা শেখ রেহানা। টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনার আলী। লেবার পার্টি থেকে লড়ছেন তিনি। বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে জয়ী হন রুশনারা। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের এই আসনে এমপি নির্বাচিত হয়ে আসছেন রুশনারা। তার জন্ম সিলেটে। বয়স যখন ৭ বছর তখন যুক্তরাজ্যে পাড়ি জমায় তার পরিবার। তিনি অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন। জয় পেয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী আফসানা বেগম। পপলার অ্যান্ড লাইম হাউস আসনের লেবার মনোনীত প্রার্থী আফসানা ১৮,৫৩৫ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার এমপি নির্বাচিত হলেন। তার কাছে শোচনীয় পরাজয় হয়েছে সাবেক স্বামী এহতাসিমুল হকের। লেবার পার্টির অপর বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রূপা হকও জয় পেয়েছেন। পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন আসনে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি। গণনাকৃত ভোটের ৪৬.৮% ভোট পেয়েছেন তিনি। এত জয়ের খবরের মধ্যে পরাজয়ের দুঃসংবাদ রয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টি প্রার্থী রুফিয়া আশরাফ সাউথ নর্থ হ্যাম্পশায়ার থেকে হেরে গেছেন। মাত্র ৪,০০০ ভোটের ব্যবধানে পরাজিত হন রাফিয়া। এবারের যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে রেকর্ড ৩৪ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রধান কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার পাশাপাশি কেউ আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশ নিয়েছেন। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ। তার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পদ্মা সেতুর কাজে সমাপ্তি টানতে মাওয়া প্রান্তে সুধী সমাবেশ আয়োজন। যোগ দেবেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়। টানা চতুর্থবার বিজয়ী বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।